এই চ্যাপ্টারটি অতি গুরুত্বপূর্ণ একটা সহজ চ্যাপ্টার। যদি তোমাদের ক্লাস 8-এর বই থাকে তাহলে সেখান থেকে বায়ুমণ্ডল জিনিসটা একবার পড়ে নেবে, ঠিক আছে? আর যদি না হয় তাহলে ক্লাস 10-এর যে বায়ুমণ্ডল চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আগে পড়ে নেবে, কারণ এক একটা চ্যাপ্টার সঙ্গে কিন্তু এক একটা লিঙ্ক থাকে। আর লিঙ্ক জিনিসটা যদি না ঘটাতে পারো পড়াশোনার মধ্যে তাহলে কিন্তু হবে না। বিশেষ করে এই ভূগোল জিনিসটা কিন্তু কিছুই বুঝতে পারবে না, বিশেষ করে জলবায়ু পাঠটা। তো আমি তাও বোঝার জন্য তার দুটো জিনিস তোমাদের একটু বলি। আমরা জানি বায়ুচাপ সাধারণত দুই রকমের হয়। কি কি? উচ্চচাপ ও নিম্নচাপ। আচ্ছা, তোমাদের সবার আগে উচ্চচাপের কথাটাই বলি। তোমরা কি জানো উচ্চচাপ কোনটা? দেখো, অনেকজন কিন্তু ভুল জানে, তো আমি এটা ঠিক করে দিচ্ছি। উচ্চচাপ হচ্ছে, এখানে দেখাচ্ছি, যেটা উপর থেকে নিচের দিকে আসবে, এইটা হচ্ছে উচ্চচাপ। এটা কি চাপ? উচ্চচাপ। কোথা থেকে কোথায় আসছে? উপরের দিক থেকে নিচের দিকে আসছে, তাহলে এটা কি চাপ? উচ্চচাপ। আর নিম্নচাপটা কি জিনিস? এবার নিশ্চয়ই বুঝতে পারছো, নিচ থেকে উপরের দিকে, তবেই কিন্তু এটা নিম্নচাপ হচ্ছে। দেখো, নিম্নচাপটা তাহলে কিভাবে হতে পারে আগে ভাবো। সবার আগে ধরো আমি একটা পাত্রতে করে জল গরম করছি। জল গরম করছে আছে, এই জলটা যখন ফুটবে, ফুটে বাষ্প হবে, তাই তো? এইটা কোথায় যাবে না উপরের দিকে উঠবে, মানে নিচ থেকে উপরের দিকে উঠবে। অর্থাৎ তুমি এখানে বুঝতে পারছো, এখানে নিশ্চয়ই নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। এই নিম্নচাপটা মনে করো বিরাট একটা জলভাগ আছে, জলভাগে সূর্যের আলো পড়ছে, অতিরিক্ত উষ্ণ জলীয় বাষ্পগুলি কোথায় যাচ্ছে না উপরে উঠে যাচ্ছে। এইভাবে কি সৃষ্টি হচ্ছে না সেই জায়গাটায় নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। নিম্নচাপ শুধুমাত্র জলভাগেই নয়, স্থলভাগেও হতে পারে। স্থলভাগে দেখা গেল সেই এলাকাটাতে কিন্তু একটু জল আছে, কোনো নদীর হোক বা কোনো জলাশয়ের হোক বা কোনো কিছুর হোক, হ্রদের হোক, সেইখানে কিন্তু জল আছে। গ্রীষ্মকালে কি হয়, অতিরিক্ত সূর্যের প্রখর তেজ, সেই তেজ দৃপ্ত ভঙ্গিমাতে সূর্য কি করে দিচ্ছে না সেই জলটা বাষ্পীভূত করে দিচ্ছে। নিচ থেকে যখনই উপরের দিকে উঠবে তখনই কিন্তু নিম্নচাপের সৃষ্টি হবে। নিচ থেকে উপরের দিকে যখনই উঠবে তখন নিম্নচাপের সৃষ্টি হবে। আর উচ্চচাপ হলো ওই যে নিম্নচাপের যে বায়ুটা উপরে গেল, মানে জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা যখন উপরে গেল, দেখা গেল এই জায়গাটায় নিম্নচাপ অঞ্চল, এই জায়গাটায় নিম্নচাপ অঞ্চল। নিম্নচাপ অঞ্চলে কি হচ্ছে না উপরে বায়ু উঠে গেছে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরে উঠে গেছে। উপরে উঠে গেলে তোমরা জানো সেখানে নিশ্চয়ই আর গরম থাকবে না, সেখানে কি হয়ে যাবে? শীতল হয়ে যাবে। এই শীতল বায়ুটা, শীতল জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা তো একটা একটা গতি আছে, এইরকম যেতে থাকবে। যেতে যেতে কি হবে না বায়ুটা একটা অঞ্চলে যাবে, গিয়ে আরো শীতল হয়ে যাবে এবং ভারী হয়ে যাবে। ভারী হয়ে গেলে কোথায় চলে আসবে? উপরে যাবে না নিচে যাবে? অবশ্যই নিচে চলে আসবে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে চলে আসছে। তাহলে সেখানে কি সৃষ্টি হচ্ছে না উচ্চচাপের সৃষ্টি হচ্ছে। এবার এই দুটো জিনিস যদি মাথায় থাকে তাহলে ভারতের জলবায়ু কেন, যে কোনো জলবায়ু জিনিসটাই তুমি বুঝতে পারো। সবার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে এখানে, সেটা হচ্ছে ভারতের জলবায়ুটাকে নিয়ন্ত্রণ করছে কে বা কারা। অর্থাৎ ভারতের জলবায়ু নিয়ন্ত্রক কোনগুলি। দেখো, আমরা জানি যে নিরক্ষীয় অঞ্চলটা নিম্নচাপ অঞ্চল, কিন্তু কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি এগুলো হচ্ছে উচ্চচাপ অঞ্চল। অর্থাৎ কি করে বুঝছি? অক্ষাংশগত অবস্থান। তাহলে একটা কারণ তো হতেই পারে যে ভারতের অক্ষাংশগত অবস্থানের জন্য ভারতের জলবায়ুটা চেঞ্জ হচ্ছে। আবার হিমালয় পর্বত ভারতের কোন দিকে আছে? উত্তর দিকে আছে। কি পর্বত আছে? হিমালয় পর্বত। এই হিমালয় পর্বতটা ভারতের উত্তর দিকে বিরাজ করছে বলে নিশ্চয় উত্তরের একটা ঠান্ডা হাওয়া থেকে আমরা রক্ষা পাচ্ছি, বা ঠিক ঠিক সময় ঠিক ঠিক ঋতুগুলো আমরা পাচ্ছি। তাহলে আমরা বলতেই পারি যে হিমালয় পর্বতও কিন্তু ভারতের জলবায়ুর একটা উৎকৃষ্ট নিয়ন্ত্রক। আবার ভূপ্রকৃতি বলতে পারি, যেমন আমাদের এখানে নদী আছে,
তারপরে হচ্ছে সেখানে অনেক পাহাড় পর্বতে গাছপালা আছে, তারা সেখানে নিশ্চয়ই বৃষ্টিপাত ঘটাচ্ছে বা কিছু একটা হচ্ছে, মানে ভূপ্রকৃতি কিন্তু আমাদের জলবায়ুটাকে এইভাবে কিন্তু নিয়ন্ত্রণ করে রেখেছে। দেখো, সমুদ্রের কাছাকাছি যদি চলে যায় তাহলে সমুদ্রের ধারগুলিতে কিন্তু আমরা মৃদুভাবাপন্ন জলবায়ুটা দেখতে পাবো। আবার যদি আমরা সেইখান থেকে অনেক দূরে চলে আসি, অর্থাৎ স্থলভাগের অনেক ভিতরে চলে আসি, তাহলে কিন্তু আবার সেখানে দেখতে পাবো চরম ভাবাপন্ন জলবায়ু। এছাড়া মৌসুমী বায়ু, পশ্চিমী ঝঞ্ঝা, ক্রান্তীয় ঘূর্ণবাত, তারপরে কি হচ্ছে এলনিনো, লানিনা, এইগুলোও কিন্তু ভারতের জলবায়ুটাকে নিয়ন্ত্রণ করছে। তোমরা দেখতে পাচ্ছ আমি গ্রীষ্মকালের, বর্ষাকালের, শরৎকালের, শীতকালে একটা চার্ট বানিয়ে ফেলেছি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত। অর্থাৎ এটা কিন্তু অ্যাপ্রক্স ধরা হয়েছে, ঠিক আছে? মানে তোমরা যদি এমনি লেখো, ডেট নাও লিখতে পারো, তোমরা মাঝামাঝি সময় লিখবে। অর্থাৎ মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে জুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু গ্রীষ্মকাল বিরাজ করে ভারতে। বর্ষাকালটা জুন মাসের মাঝামাঝি সময় থেকে একদম সেপ্টেম্বর শেষ পর্যন্ত কিন্তু বর্ষাকাল অবস্থান করে। আবার শরৎকাল, শরৎকাল হচ্ছে অক্টোবর আর নভেম্বর, এই 2 মাস হচ্ছে শরৎকাল। আর শীতকাল হচ্ছে ডিসেম্বরের শুরু থেকে একদম মার্চ মাসের শেষ অবধি আমাদের ভারতবর্ষে শীতকাল বিরাজ করে। এবার গ্রীষ্মকাল কেন হচ্ছে, বর্ষাকাল কেন হচ্ছে, শরৎকাল কেন হচ্ছে, শীতকাল কেন হচ্ছে, উষ্ণতা কত, সূর্যের কেমন তাপমান থাকছে, সেইখানে বায়ুপ্রবাহ কেমন হচ্ছে, তার সঙ্গে চাষবাস কেমন হচ্ছে, এই জিনিসগুলো, আর বৃষ্টিপাত তো বটেই, এই জিনিসগুলো যদি আমাদের মাথায় থাকে, এই উচ্চচাপ নিম্নচাপের উপর ভিত্তি করেই ভারতবর্ষের জলসম্পদ, অর্থাৎ নদী, নালা, জলাশয়, আবার সমুদ্র, এই যে জিনিসগুলো আছে, তার উপর ভিত্তি করে কেমনভাবে জলবায়ুটা নিয়ন্ত্রণ হচ্ছে, কতটুকু বৃষ্টিপাত ঘটাচ্ছে, কেমন রকমের ঝড় বৃষ্টি হচ্ছে, সেখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে কিনা, সেখানে বৃষ্টিপাতের প্রকোপ কোথায় কম কোথায় বেশি, আর কি কারণে সেটা হচ্ছে, সেই জিনিসটা যদি একবার আমরা বই থেকে পড়ি, তাহলেই কিন্তু এই ঋতু সম্পর্কে আমরা সবকিছু জেনে যাব। ভারতের জলবায়ুটা কিন্তু এর মধ্যেই তুমি সবকিছু খুঁজে পাবে। ভারতের কোন কোন এরিয়াটা বৃষ্টি প্রবণ এরিয়া, মানে বৃষ্টি বহুল অঞ্চল, আবার কোথায় কোথায় বৃষ্টি হয় না বললেই চলে, কোথায় বৃষ্টির ছায়া অঞ্চল, কোথায় বছরে 2বার বৃষ্টিপাত হয়, সেই জিনিসগুলি কিন্তু আমাদেরকে জানতে হবে। আমি এবার যে 3টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, এই 3টি প্রশ্ন কিন্তু তোমাদের মাধ্যমিকে খুবই ইম্পর্টেন্ট 3টি প্রশ্ন। আর তোমাদের সবার আগে বলে রাখি, তোমাদের যখনই এই ধরনের কোনো প্রশ্ন দেবে, তখনই কিন্তু ছবি আঁকাটা মাস্ট। যদি ছবি আঁকতে পারো, তাহলে কিন্তু সেইখানে তোমার পরীক্ষক কিন্তু নাম্বার কাটার কোনো সুযোগ বা জায়গা পাবেন না। এবারে আসি আমাদের প্রথম প্রশ্ন, মৌসুমী বিস্ফোরণ জিনিসটা কি? দেখো, আমি ভারতের একটা ম্যাপ আঁকিয়েছি, সেইখানে এরকমভাবে একটা দাগ দিয়েছি, এরকমভাবে একটা দাগ দিয়েছি, এরকমভাবে একটা দাগ দিয়েছি। আর 1 নম্বরে লিখেছি কি, মৌসুমী বিস্ফোরণ। অর্থাৎ মৌসুমী বিস্ফোরণটা কোথায় হচ্ছে? এই জায়গাটাই হচ্ছে। এটা কি সাউথ ইন্ডিয়া। কোন জায়গাটা হতে পারে? এইটা, এটা করমণ্ডল উপকূল হতে পারে, একদম তামিলনাড়ুর একদম একদম নিচের দিকটায়, ঠিক আছে? তাহলে এই পর্বতমালাটার নাম কি হতে পারে? পশ্চিমঘাট, তাই তো? তাহলে এই পর্বতমালাটার নাম কি? পশ্চিমঘাট। তোমরা কি জানো পশ্চিমঘাট পর্বতমালা কোন ধরনের পর্বত? এটা কিন্তু ক্ষয়জাত, ঠিক আছে? মাথায় রাখবে সবসময়, ক্ষয়জাত। দেখো, এখানে লিখেছে কি, তীর চিহ্ন দিয়েছি, এতদূর পর্যন্ত বিস্তৃত করে দিয়েছি, একদম মৌসিনরাম পর্যন্ত বিস্তৃত করে দিয়েছি। আমার এখন অতটুকু দেখার দরকার নেই, আমি শুধু এখন এইটুকু দেখব। এখানে কি দেখছি? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। অর্থাৎ এই যে তীরচিহ্নের সাহায্যে আমি কি দেখাচ্ছি? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। সেটা কোথায় গিয়ে ধাক্কা মারছে? এইখানে ধাক্কা মারছে। ধাক্কা মারার ফলে কি হচ্ছে? প্রচণ্ড রূপে, মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। আর বৃষ্টিপাত হচ্ছে সেই জায়গাটায়, মানে এত বৃষ্টিপাত হচ্ছে, শৈলতক্ষেপ বৃষ্টিপাত ওই রকম হচ্ছে, তাই তো? তো তোমরা জানো শৈলতক্ষেপ বৃষ্টিপাত কিন্তু যখন হয়, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, সেটা কিসে ধাক্কা লেগে হয়? একটা পাহাড়ে বা পর্বতে ধাক্কা লেগে হয়, তাই তো? তাহলে মৌসুমী বিস্ফোরণ জিনিসটা কি? এখানে এটাই বোঝাতে চেয়েছে যে জুন মাসের প্রথম সপ্তাহে, এই মৌসুমী বিস্ফোরণ কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহতেই হয়। অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন আরব সাগরের উপর দিয়ে আসে, তখন কি হয়, অনেক জলীয় বাষ্প কালেক্ট করে, সংগ্রহ করে পশ্চিমঘাট পর্বতে দুম করে গিয়ে ধাক্কা মারে, তাই তো? এই ধাক্কা মারার ফলে কি হচ্ছে, সেই জায়গায় বৃষ্টিপাত ঘটাচ্ছে। সেই বৃষ্টিপাত ঘটাচ্ছে বলেই কিন্তু সেই জায়গাটায় শৈরতক্ষেপ বৃষ্টিপাত অঞ্চল রূপে পরিচিত। আর এত পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে, কখনো কখনো বন্যাও দেখা দেয়, এরকম একটা অবস্থা। তো এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে, সেই জন্য হচ্ছে এখানে মৌসুমী বিস্ফোরণ হচ্ছে। অর্থাৎ ঋতুর যে প্রথম ভাগে, যখন জুন মাসের প্রথম সপ্তাহে এসে ধাক্কা মারাটা, এই যে জিনিসটা হঠাৎ করে যে একটা বিস্ফোরণ, সেটাই কিন্তু মৌসুমী বিস্ফোরণ নামে পরিচিত। এবারে আসছি আমরা মৌসিনরাম। মৌসিনরামে কি হয় না, মৌসিনরাম চেরাপুঞ্জিতে কি হচ্ছে না, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এটাও দেখো, এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা বঙ্গোপসাগরের উপর দিয়ে যখন যায়, তখন কিন্তু প্রচুর পরিমাণে কি কালেক্ট করছে না, জলীয় বাষ্প কালেক্ট করছে। সেই জলীয় বাষ্পটা কালেক্ট করে গিয়ে কোথায় ধাক্কা মারছে, মেঘালয়ের যে খাসি পাহাড় আছে, সেই খাসি পাহাড়ের কিন্তু একদম দক্ষিণে গিয়ে ধাক্কা মারছে। ধাক্কা মেরে কি করছে, সেখানে প্রচুর পরিমাণে শৈলতক্ষেপ বৃষ্টিপাত ঘটাচ্ছে। এই শৈলতক্ষেপ বৃষ্টিপাতটা কোথায় ঘটাচ্ছে, মৌসিনরাম বা চেরাপুঞ্জিতে কিন্তু বৃষ্টিপাতটা ঘটাচ্ছে। আর পূর্ব ঢালটায় কি বৃষ্টিপাত ঘটাচ্ছে না, এই ঢালটা কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে না। কারণ কি, জলীয় বাষ্প তো এইখানে শেষ হয়ে যাচ্ছে, ওই পিঠে গিয়ে আর থাকবে কি ওর, তাই না? ও তো শুকিয়ে যাবে, মানে শুষ্ক হয়ে যাবে আবহাওয়াটা ওই জায়গাটাতে। ঠিক সেই জন্য কিন্তু ওইখানে বৃষ্টিপাত হয় না। শিলংয়ে হচ্ছে বৃষ্টিপাত হয় না, তাই শিলংকে বলা হয় বৃষ্টির ছায়া অঞ্চল। আর এই অঞ্চলটাকে বলা হয় যে প্রবল বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। ঠিক আছে, এবারে আসছি করমণ্ডল উপকূলে। দেখো 3 নম্বরে এরকম করে দিয়েছে, অর্থাৎ এটা করমণ্ডল উপকূল। এই পাহাড়টা তোমরা জানলে খাসি পাহাড়। এই পাহাড়টা কি তাহলে, এটা পূর্বঘাট, তাই তো? এটাও কিন্তু ক্ষয়জাত। এই পূর্বঘাট পর্বতে কিন্তু দেখো, এখানে সবুজ কালার তীর চিহ্ন মেরেছি, দিয়ে এখানে এসে ধাক্কা মারছে, সেটা দেখিয়েছি। অর্থাৎ এটা তো করমণ্ডল উপকূল। এইবার কি হচ্ছে, ধরো বায়ুটা চলে গেল, বায়ুটা তো আবার ফিরে আসবে, কারণ প্রত্যাবর্তনকারী তো একটা বায়ু আছে। তো যখন ধাক্কা টাক্কা লেগে ওইদিকে চলে গেল, এবার আবার ফিরে আসছে একদম ঠান্ডা হয়ে, মানে একদম শুষ্ক হয়ে আবার ফিরে আসছে প্রত্যাবর্তনকারী বায়ু, মানে ফিরে আসছে সেই জিনিসটা। সে ফিরে আসছে কিসের উপর দিয়ে আসছে না, বঙ্গোপসাগরের উপর দিয়ে আসছে। তোমরা ভালো করে জানো বঙ্গোপসাগর খুব বদমাইশ একটা জিনিস, ঠিক আছে? মানে বদমাইশ একটা সাগর, যেখানে কি করছে, যে যখন তখন নিম্নচাপ ঘটিয়ে দেয়, তাই তো? আর বৃষ্টিপাত ঘটিয়ে দেয়। হ্যাঁ, তুমি পুজো বলো, ঈদ বলো, বা কোনো ফেস্টিভ্যাল, কোনো প্রোগ্রাম বলো, কি হয় না, মেচাকার করে দেয়, ওই বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সেই ব্যাপারে আর আসছি না, আমরা করমণ্ডলে চলে আসি এখন। দেখো, জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু পশ্চিমঘাট পর্বতের একদম দক্ষিণ সাইডে ধাক্কা লেগে, মানে দক্ষিণ পশ্চিম সাইডে কিন্তু ধাক্কা লেগে সেই জায়গাটা কি ঘটাচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তারপর থেকে সেই বায়ুটা হালকা হয়ে এই সাইড ওই সাইড দিয়ে এরকম ভাবে চলে যাচ্ছে, ঠিক আছে? আবার এখান থেকেও চলে যাচ্ছে গিয়ে, এইটা কিন্তু আবার অক্টোবর থেকে নভেম্বর মাসে, মানে শীতকালের দিকে আবার এটা কি হচ্ছে, প্রত্যাবর্তন করছে, ফিরে আসছে। এই যে চিহ্নগুলো দেখছো মোটা মোটা, এইগুলো কিন্তু এই বায়ুগুলো ফিরে আসছে। যখন ফিরে আসছে, তখন কিসের উপর দিয়ে আসছে, বঙ্গোপসাগরের উপর দিয়ে আসছে। আর বঙ্গোপসাগর কি করে না, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উৎপন্ন করে। সেই জলীয় বাষ্পটা কি নিয়ে আসছে, হাওয়াতে নিয়ে আসছে, বায়ুতে নিয়ে আসছে। এসে কোথায় এসে ধাক্কা মারছে, করমণ্ডল উপকূলে ধাক্কা মারছে। কোন পর্বতে ধাক্কা মারছে, কোন পর্বতমালাতে, পূর্বঘাট পর্বতমালাতে, দিয়ে কিন্তু সেখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাই করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। বুঝলে? এইখানে সব থেকে জানার জিনিস ছিল এই তিনটে। তাছাড়া কিন্তু তোমাদের যেগুলো আছে সেগুলো জাস্ট পড়লেই হয়ে যাবে। আর এখান থেকে ইম্পর্টেন্ট এই তিনটি আছে, একটি অন্তত পরীক্ষাতে আসবেই, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের। আর মৌসুমী বৃষ্টিপাতের ফলে কি কি জিনিস হয় সেটা একটু জেনে রাখো। মৌসুমী বৃষ্টিপাত, আচ্ছা তোমরা ভালো করেই জানো যে বৃষ্টিপাত হলে এই চৈত্র মাসের শেষের দিকে যখন বৃষ্টিপাত শুরু হয় আর কি, মানে ঝড় বৃষ্টি হয়, কালবৈশাখী হয় বৈশাখ মাসে, তখন দেখবে ওই জলে কিন্তু গাছের যে পাতাগুলো সেইগুলো কিন্তু নক নক করে, তাই তো? তার মানে কি, জল পেলে গাছেরা কি পাচ্ছে, পুষ্টি পাচ্ছে। তার ফলে কিন্তু গাছের যে সতেজ থাকার যে দৃঢ়তা সেইটা চলে আসছে, মৃত্তিকার উপর একটা প্রভাব ফেলছে। তোমরা ভালো করে জানো যে বৃষ্টিপাত হলে কিন্তু মাটির উপরে কখনো কখনো পলি জমে, তাই তো? ল্যাটেরাইট মৃত্তিকা, পার্বত্য মৃত্তিকা, লাল মাটি প্রভৃতি মৃত্তিকার উপরে কিন্তু একটা আলাদা প্রভাব রয়েছে। আর স্বাভাবিক উদ্ভিদের উপর তো প্রভাব বলেই দিলাম,
গাছের পাতা নকনক করবে, সেখানকার মাটির উপরে যে জৈব পদার্থগুলো থাকবে সেগুলো মাটির নিচে চলে যাবে, অর্থাৎ গাছে আলো ভালোভাবে পুষ্টি পাবে। আর হচ্ছে তোমার কৃষিকাজের উপর একটা বিরাট প্রভাব রয়েছে, কারণ কৃষিকাজ যদি করা হয়, যেরকম ধান হচ্ছে একটা তৃষ্ণার্ত ফসল, তাই তৃষ্ণার্ত ফসলের কিন্তু আবার তৃষ্ণা নিবারণ করার জন্য জলের প্রয়োজন হয়, তাই তো? তাহলে বৃষ্টিপাত তো একটু বেশিই লাগবে ওর। আবার দেখো যে রবি শস্যগুলোর আবার বৃষ্টিপাত কম লাগে, সেই জন্য দেখো শীতকালে সেই জন্য রবি শস্য চাষ করা হয়। আবার তোমার হচ্ছে সেখানে বৃষ্টিপাতটাও কম হয়, তাই না? এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু জানলে খুবই উপকার হয়। আর তোমরা এইবার এই ভিডিওটা দেখে নিলে, ভিডিওটা ওয়াচ করে নিলে, এইবার তোমাদের কাজ কি, তোমরা শুধু বইয়ের এই চ্যাপ্টারটা আজকে পড়বে। আজকে যদি তোমরা এটা পড়ে ফেলো তাহলে পুরো জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর মনে রাখবে, আমি ক্লাস 8-এর বায়ুমণ্ডল চ্যাপ্টারটা তোমাদের পড়তে বলেছি। সম্ভবত চাপ বলয় ও বায়ুপ্রবাহ এরকম কিছু লেখা আছে। ওই চ্যাপ্টার একটু ভালো করে পড়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের বায়ুমণ্ডল বলো, ভারতের জলবায়ু বলো, বা যে কোনো দেশ মহাদেশের জলবায়ু বলো না কেন, জাস্ট চুটকিতেই তোমার কিন্তু মাথায় চলে আসবে। আর প্রত্যেকটা জিনিস খেলার ছলে, হাসির ছলে পড়বে, খুব সুবিধাভাবে মাথার মধ্যে ঢুকে সেই জিনিসটা রপ্ত হবে। সব কিছু সিরিয়াসভাবে নেবে না, তবে অবশ্যই পড়াশোনাটা কিন্তু যেভাবে মাথার ভিতরে গাঁথবে সেই জিনিসটা যেন সিরিয়াস থাকে। তুমি ফানি করে মুখস্থ করো কি কমেডি করে মুখস্থ করো, কেউ তোমাকে দেখতে আসবে না। তোমার এইটাই শুনতে আসবে বা দেখতে আসবে যে তুমি কতটুকু পারো। এই জিনিসটা করে দেখাতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তোমাদের মনে হতে পারে যে আমি এই জিনিসটা জানি না, পারবো না, করতে পারবো না, এরকম বললে চলবে না। বারবার সেই জিনিসটা অভ্যেস করতে হবে, তাহলে কিন্তু তোমরা পারবে। আর আমি বিশ্বাস করি তোমরা পারবে। আর আমার চ্যানেলে যতক্ষণ আছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। অবশ্যই তোমরা জানবে, বুঝবে এবং খুব তাড়াতাড়ি শিখে যাবে।